আর হাল্লাবোল অনুষ্ঠানে অবশ্যই বুঝতেই পারছেন এসআইআর দেশ জুড়ে এসআইআর লাগু হওয়া হয়তো সবার অপেক্ষা। অন্ততপক্ষে যে ছবি নিয়ে দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি, দীর্ঘ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি, এখন এই গোটা ঘটনাগুলো যা ঘটছে সেই ঘটনাকে সামনে নিয়ে এসে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও বিভিন্ন বক্তব্য রেখেছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে গিয়ে এসআইআর এখন বাংলা জুড়েও যে লাগু হবে তার হয়তো বলে দিতে হবে না আমাদেরকে, কারণ গোটা দেশ জুড়েই হবে প্রক্রিয়াকরণ খুব স্বাভাবিকভাবে। আর এরই মধ্যে যে বিরোধিতাগুলো আমরা শুনেছি যে এসআইআর হতে দেব না, নাম বাদ গেলে পরে প্রবল এই জায়গায় আন্দোলন চলবে, অনেক কিছু এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে গুরুত্ব রাখে কারণ আজ সংসদ অত্যন্ত উল্লেখযোগ্য যে সংসদে বিতর্ক চলছিল এই বিহারের খসড়া তালিকা, তার মধ্যেই প্রকাশ হয়ে যাওয়া যেটা আলাদা আরও একটা আঙ্গিক রাহুল গান্ধীর যে অভিযোগ আজকে খুব স্বাভাবিকভাবে সেটা আজকে অবশ্যই চর্চায় নিয়ে আসবো। কারণ রাহুল গান্ধী বলছেন এই জায়গায় বিজেপির হয়ে নাকি ভোট চুরি করছে নির্বাচন কমিশন। রাহুল গান্ধীর বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে পাল্টা আবার রিপ্লাইও এসছে। কি বলা হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে, জানাবো আপনাদেরকে। আর এই সামগ্রিক আলোচনার মধ্যে তাহলে যে পরিস্থিতি তৈরি হবে তা হচ্ছে এসআইআর, এটা কি এখনো পর্যন্ত বিতর্ক, না এসআইআর হলে পরে প্রত্যেকে মানে প্রত্যেকটি রাজনৈতিক দলই তারা বলবে হ্যাঁ হোক, এসআইআর হোক, কোনো অসুবিধা নেই। কে কি বলবেন তাদের সময়ের অপেক্ষা, অবশ্যই আলোচনায় আসবো। আর এই এসআইআর করতে করতেই আপনারা জানেন খুব উল্লেখযোগ্য এই সব কিছু অর্থাৎ এসআইআর নিয়ে আবার অনুদান পাল্টা দেবে না তো। কেন বলছি এই কথা আমি পরবর্তী ভাগে অবশ্যই বলবো, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার অনুদানটাও বাড়িয়েছেন, এবার 1,10,000 করে দিয়েছেন। তো তা নিয়ে অনেক প্রশ্ন আছে, আজকে সামগ্রিক গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তো খুব স্বাভাবিক এসআইআর নিয়ে আজকে সংসদ উত্তাল হয়, কারণ প্রত্যেকে আবারও আলোচনা চেয়েছেন। কয়েকদিন ধরে এমনিতেই উত্তাল ছিল, আপনারা দেখেছেন সেই ছবি। তো উত্তাল সংসদ, আর এর মধ্যে আবারও এসআইআর নিয়েও আজকে যে ছবিটা আমরা দেখলাম, বেশ কিছু বক্তব্যের মধ্যে রাহুল গান্ধীর বক্তব্যটা ডেফিনেটলি একটু প্রথমে রাখবার চেষ্টা করি আপনাদের সামনে। রাহুল গান্ধী আজ কি বলেছেন, তার পাল্টা ইলেকশন কমিশনের তরফ থেকে জবাবও আছে, দেখো। वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। और मैं लाइटली नहीं बोल रहा हूं, मैं 100% प्रूफ के साथ बोल रहा हूं। को पता लग जाएगा जैसे ही हमने ये रिलीज किया, पूरे देश को पता लग जाएगा कि इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। ओपन एंड शट है, कमीशन तो मदद नहीं कर रहा है, तो थोड़ी ग्रैन्युलैरिटी में जाना है, गहराई में जाना है। अपना ही इन्वेस्टिगेशन करवाया, महीने लगे, और जो हमें मिला है वो एटम बॉम्ब है। फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। इसलिए बोल रहा हूं, जो भी ये काम कर रहे हैं, ठीक है, इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है और कम, इससे कम नहीं है। तो आप याद रखिए, आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর বক্তব্য শোনালাম, খুব উল্লেখযোগ্য এই কারণে এই বক্তব্য, কারণ এর মধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে আবার রাহুল গান্ধীকে পাল্টা রিপ্লাই দেওয়া হয়েছে। আমি সেই প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, কারণ ইলেকশন কমিশন থেকে কি বলা হচ্ছে, রাহুল গান্ধীকে কোট করে সংবাদ সংস্থা এএনআই এই মুহূর্তে খবর সামনে নিয়ে এসছে। আমি একটুখানি সেটাও স্ক্রিনে দেখাই আপনাদেরকে, কারণ বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে ইলেকশন কমিশনের তরফ থেকেও কিন্তু পরবর্তীতে পাল্টা অভিযোগ সামনে নিয়ে এসছেন। তো কি কি সেগুলো আমি একটুখানি জানাই আপনাদেরকে, 1, 2, 3, 4 করে অনেকগুলো বিষয় রয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে নির্বাচন কমিশন 12 জুন 2025 থেকে তাকে একটি মেল পাঠায়, তিনি আসেন না, এটা বলছে ইলেকশন কমিশন। মানে নির্বাচন কমিশন নিয়ে রাহুল গান্ধীর বারবার যে বিতর্কিত মন্তব্য, তারপর এবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে এটা প্রতিক্রিয়া। দ্বিতীয় বিষয়, নির্বাচন কমিশন বলছে 12 জুন 2025 তারিখ ইসিআই তাকে একটি চিঠি পাঠায়, তিনি কোনো উত্তর দেন।
তৃতীয়ত, তিনি কখনো কোনো বিষয় নির্বাচন কমিশনের কাছে কোনো চিঠি পাঠাননি। চতুর্থ বিষয়, এটা খুবই আশ্চর্যজনক যে তিনি উদ্ভট অভিযোগ করছেন এবং এখন এমনকি নির্বাচন কমিশন এবং তাদের কর্মীদের হুমকিও দিতে শুরু করেছেন। এটা দুঃখজনক। ইসিআই এই ধরনের সমস্ত দায়িত্বজ্ঞানহীন বক্তব্য উপেক্ষা করে সমস্ত কর্মীদের নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে কাজ চালিয়ে যেতে বলেছে। বুঝতে পারছেন তাহলে? পরে অবশ্যই এখন এটাই গুরুত্ব রাখে, কারণ এক এক করে যে পরিস্থিতি চলছে গোটা দেশ জুড়ে, ইসিআই এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসআইআর এর প্রক্রিয়াকরণে আরও নতুন নতুন অনেক আপডেট জানাবে। কারণ যে 11টি পয়েন্ট রয়েছে বিহারের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কটা পয়েন্ট হবে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অত্যন্ত গুরুত্ব রাখে, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে বেশ কিছু বার্তা দিয়েছেন। সেটা আমি স্ক্রিনে একটুখানি নজর রাখবার চেষ্টা করি। মুখ্যমন্ত্রীর এই বার্তাটাও অত্যন্ত গুরুত্ব রাখে, এই কারণেই গুরুত্ব রাখে যে এসআইআর হতে দেব না, এরকম অনেক মন্তব্য আমরা শাসক দলের তরফ থেকে শুনতে পেয়েছি। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠক কতটা গুরুত্ব রাখে সেটা আপনারা অবশ্যই ডিসাইড করবেন। হতে দেব না নাকি এই মুহূর্তে সহমত পোষণ করবেন, ডেফিনেটলি প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো। তার আগে আরও একবার আপনাদেরকে যেমনটা বলছিলাম, কি এই বৈঠক থেকে মূলত বার্তা দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে কি বার্তা দিয়েছেন সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। কারণ যে বার্তা এই মুহূর্তে সামনে এসছে অত্যন্ত গুরুত্ব রাখে, কারণ এই বার্তার মাধ্যমে আবারও তিনি যে বিষয়টা বলছেন যে জেলা শাসকদেরকে তিনি বলেছেন যে নাম বাদ যাওয়ার প্রসঙ্গ সেগুলো যাতে তিনি ভালো করে বা তারা খতিয়ে দেখেন, এমন যাতে কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি না হয়। ফলত সেই জায়গায় গুরুত্ব সহকারে একটা বার্তা তিনি দিয়ে গেছেন। আর এই বার্তাটাই হয়তো উল্লেখযোগ্য আজকের আলোচনার পার্সপেক্টিভে ডেফিনেটলি নিয়ে আসবো। ফলত কি হচ্ছে তাহলে, দীর্ঘ এই আলোচনা, দীর্ঘ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রসঙ্গ যেই জায়গায় গিয়েছে সেই জায়গা নিয়ে আমরা শুরু করব। আমরা একটুখানি শোনাবো আপনাদেরকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বক্তব্য যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক থেকে তিনি কি বলছেন শুনুন। নবান্ন 30th ফ্লোরে একটা মিটিং ডেকেছিলেন চিফ সেক্রেটারি, বন্যা এবং স্থানীয় স্তরের কর্মসূচি নিয়ে। ওই মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল না। প্রথম পর্যায়ে মিটিংয়ের পরে মুখ্যমন্ত্রী ঢোকেন, 4 বার বলেছেন বাইরে জিজ্ঞেস করলে বলবে বন্যা এবং স্থানীয় কর্মসূচি নিয়ে এই মিটিং। বলেছে ভোটার তালিকা কোন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দেওয়া যাবে না। ডিএমদের ধমকেছে, ডিএমদের বলেছে আমি এখনো আছি, পরেও থাকবো, পরে আপনি থাকবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। 16তে 3, 21-এ 77, 26-এ 177। আমি ডেফিনেটলি আলোচনার প্রসঙ্গে আসবার চেষ্টা করবো এই জায়গা থেকে। যারা আজকে রয়েছেন আমাদের স্টুডিওতে উপস্থিত, একে একে পরিচয় করে। আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। মণিকাঞ্চন দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র। সম্রাটকে স্বাগত। আশরাফুল আমিন আমাদের সঙ্গে রয়েছেন, সিপিএম নেতা। আশরাফুল সাহেবকে স্বাগত। আর খুব স্বাভাবিকভাবেই লিপিকা ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন। লিপিকাদি কংগ্রেস মুখপাত্র হিসেবে লিপিকাদিকেও স্বাগত জানাবো। অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে পরিচয় করাবো লিপিকাদির সঙ্গে। আমি শুরুটা করি সম্রাটদার কাছে আসি, কারণ আমার প্রথম প্রশ্নের জায়গায় এসআইআর বাংলায় তাহলে হতে দিচ্ছেন তো? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে এসআইআর করতে দেওয়া যাবে না বাংলায়, এবং তার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের আন্দোলন, নির্বাচন কমিশনের অফিস, জাতীয় নির্বাচন কমিশনের অফিসে আন্দোলন, এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে বিচারাধীন মামলা চলছে তার রায়ের অপেক্ষায় আমরা রয়েছি। এসআইআর নিয়ে আমাদের আপত্তি আছে এবং খুব যুক্তিসঙ্গত। আচ্ছা, আমরা যদি বলি নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছেন, নির্বাচন কমিশন যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলোর মধ্যে বিভ্রান্তি আছে। এসআইআরের জন্য যে নির্দিষ্ট সময় করা হয়েছে তার ফলের স্বরূপ দেখা যাচ্ছে যে আমার উত্তম কুমার ব্রজবাসী এনআরসির নোটিশ পেয়ে ভোটার হচ্ছেন না, নাগরিক থাকছেন না, কিন্তু ডগবাবু ভোটার হয়ে যাচ্ছেন। আমার আরতি ঘোষ, বাংলার আরতি ঘোষ, ভোটার তালিকায় তার নাম থাকবে না, তিনি নাগরিক থাকবেন না, কিন্তু সোনালিকা ট্র্যাক্টর ভোটার হয়ে যাচ্ছে।
আমার আরও প্রশ্ন কতগুলো আছে যে এসআইআর বিষয়ে আমাদের আপত্তি কেন, এটা যখন জানতে চাইছেন, যে আমরা বলি 2024-এ অতি সম্প্রতি আমরা একটা লোকসভা নির্বাচন করলাম। নির্বাচন কমিশন 2024-এর লোকসভা নির্বাচনের আগে সারা দেশে এটা করলেন না কেন? আমি শুধু একটা রাজ্যের উদাহরণ, তার সঙ্গে বিহারের যে আজকে খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে তার মধ্যেকার একটা ডিফারেন্স আমি তুলে ধরছি। আমি যদি মহারাষ্ট্র রাজ্যের কথা বলি, মহারাষ্ট্রে 2019 থেকে 2025 অবধি 2024 অবধি দেখা গেছে যে টোটাল নাম উঠেছে 5 বছরে 31 লক্ষ মানুষের। আর মহারাষ্ট্রের নির্বাচনের শেষ 5 এখন বিহারে এসআইআরে আসছে, ওটা যদি ঠিক হয়, বিহারে এসআইআরের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম প্রায় এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে। নির্বাচন কমিশনের তথ্যের বিভ্রান্তি কোথায়? নির্বাচন কমিশন প্রথমে জানালেন যে 88% ভোটার লিস্টের কাজ যখন সম্পূর্ণ হয়েছে তখন 35 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, যে কোনো কারণেই হোক। ভালো কথা, 88%-এ 35 লক্ষ। নির্বাচন কমিশন পরবর্তী ক্ষেত্রে জানালেন যখন 98% ভোটার লিস্টের কাজ সম্পূর্ণ হয়েছে তখন বাদ গেছে 56 লক্ষ। 10%-এর মধ্যে 21 লক্ষ। এই 10% সংখ্যাটা কত? 77 লক্ষ। 77 লক্ষের মধ্যে 21 লক্ষ। আজকে জানাচ্ছেন কত? তাহলে বাকি থেকে ছিল কত? 2%। আজকে জানাচ্ছেন এই 35, 56 আর 4 লক্ষ মানুষ যদি 60 লক্ষ হয়, আচ্ছা, 4 লক্ষ মানুষের নাম বাদ গেছে 2%-তে। হিসাব অনুযায়ী 15 লক্ষ হতে পারে 2% বিহারে। আচ্ছা, আমি আপনার কথা বুঝলাম সম্রাটদা, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে যে সতর্কবার্তা দিয়েছেন, এই বার্তায় তিনি স্পষ্ট করে বলছেন মৃত ভোটারের নাম বাদ যেতেই পারে, ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায়, যাচাই করতে হবে সমস্ত নথি। এটার মানে তো এসআইআর গোটা দেশ জুড়েই হবে, সেটা নিয়ে বৈঠক, সেখান থেকেই বার্তা। তাহলে আমরা, মানে আপনি যেটা বলছেন না আমরা হতে দেব না, তা তো হতে দিতেই হবে। না, আমি বলছি যে এসআইআর, হ্যাঁ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, একদম, সেটা আজকে কোথাও যেন বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন হওয়ার ফলে এটার মানেটা পাল্টে গেছে। সাইলেন্ট, ইনভিজিবল, রিগিং, আমাদের এই এসআইআরে আপত্তি আছে। আমরা শেষ 13টা উপনির্বাচন, আপনি যদি লোকসভা থেকেই ধরেন, বুঝলাম, আমরা 22 থেকে 29 হয়েছি, আমাদের হারার ভয় নেই। শেষ 13টা উপনির্বাচনে আমরা 13টাতে জয়ী হয়েছি। বিজেপি যে আসনগুলোতে জয়ী হয়েছিল সেই আসনগুলো আমরা পুনরায় উদ্ধার করেছি, আমরা হারার ভয় পাচ্ছি না। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে, একজন দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষকে নির্বাচন কমিশন বলছে যে আমরা নাগরিকত্ব যাচাই করছি না, আমরা খালি ভোটার লিস্ট যাচাই করছি। আচ্ছা, আপনি আমাকে একটা ছোট্ট কথার উত্তর দিন তো, যে মানুষের নাগরিক থাকবে তার ভোটের অধিকার থাকবে না কেন? আচ্ছা, সুপ্রিম কোর্টের রায় বলেছে, আমি দুটো সুপ্রিম কোর্টের রায় আজকে এখানে বলছি। আমি আসছি সম্রাট, এক মিনিট, একটা লাইনে শেষ করে দিই, একটা লাইনে শেষ করে দিই। সুপ্রিম কোর্টের দুটো রায় আমি তুলে ধরছি। এক, সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো মানুষ যদি তার নাম একবার ভোটার তালিকায় উঠে গিয়ে থাকে তার মানে সে নাগরিক। এটা 1984 সালে সুপ্রিম কোর্টে একটা রায় আছে। সুপ্রিম কোর্ট বলেছে নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকার নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন যখন ঘুরপথে এনআরসি চালু করার চেষ্টা করছে, আমরা এনআরসির বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছে, এই প্রতিবাদ আমাদের থাকবে, এসআইআর এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। ওকে, চল মনিদার কাছে আসবো, কিন্তু আমার প্রশ্ন এই জায়গাতেও থাকবে, সম্রাটদার কাছেও পরে আসবো। লিপিকা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেস মুখপাত্র, পরিচয়টা করে দিই। লিপিকাদি স্বাগত। আরও একবার জানাই, আমি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য একটা শোনাবার চেষ্টা করি আপনাদেরকে। বিজেপি সাংসদ খুব স্বাভাবিকভাবে একটা জায়গা খুব তাৎপর্য রেখে বলছেন যে ভুল ন্যারেটিভ নাকি সেট করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে। কি বলেছেন শুনুন। জিহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, এক ভোটারের নাম 4 জায়গায় তুলে ধরা, আমি আন্দোলন, মৃত ভোটারের নাম রাখতে হবে। মারা গেছে তা বলে কি মানুষ নয়? তাদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে। একটা সাংবিধানিক সংস্থাকে প্রতিনিয়ত তৃণমূল আক্রমণ করে চলেছে শুধুমাত্র নিজেদের একটা ফলস ন্যারেটিভ সেট করবার জন্য। মনিকাঞ্চনদা, ভুল ন্যারেটিভ সেট করা হচ্ছে বারবার তৃণমূলের তরফে, তাই? একদম ঠিক, শ্রমিকদা ঠিকই বলেছেন। এই তো শোয়ের প্রথমে সম্রাটদা শুরু করলো কি ডগবাবু,
ডগবাবুকে অলরেডি শোকজ করা হয়েছে, যে অফিসার করা হয়েছে, যে অফিসার ডগবাবুর সার্টিফিকেট করেছে। আমি কি বলছি, আমি একটা সিলিমিস্টিকে এসব নিয়ে তর্ক করে ডগবাবুর সার্টিফিকেট যে ইস্যু করেছিল, যার সই ছিল যে বিএলওর, তাকে অলরেডি সাসপেনশনে পাঠানো হয়েছে। এটা নির্বাচন কমিশন জানিয়েছে। আমি নির্বাচন কমিশনের প্রতিনিধি নই। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যে এসআইআর কি প্রথমবার করা হয়েছে? আরেকটা যেটা শ্রমিকদা বললেন ফেক ন্যারেটিভ, সম্রাটদা বললেন 2024-এর আগে নয় কেন? 2024-এর আগে করলে তখন বলতেন আরে সামনে ইলেকশন আছে, এখন কেন? অর্থাৎ আপনার যার বিরোধিতা করার তারা যখনই ইচ্ছা করুক বিরোধিতা করবে, এটা ওদের লাইন। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন, যে প্রথম হচ্ছে এসআইআর কি প্রথম করা হচ্ছে? টোটাল 1952-56 থেকে শুরু করে টোটাল 13 বার এসআইআর করা হয়েছে ভারতবর্ষে, এবং শেষ করা হয়েছে 2004-এ। 2004-এর পরে গত 10 বছর, 2004 থেকে তো 2014, তার মধ্যে 5 বছরও তো এনারাই ছিলেন, তখন করতে পারতেন। তো 2004-এর পরে 2025 হচ্ছে, মানে প্রায় 21 বছর পর এসআইআর হচ্ছে, এবং এর আগেও হয়েছে, এরকম নেই যে হয়নি। 95-এর পর 2002-এ হয়েছিল। সুতরাং নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে ইলেকশন কমিশনের কি অধিকার আছে? রাইট অফ ইলেকশন কমিশন 1950 অ্যাক্ট 50 আর্টিকেল 326 কি বলছে? যে ইলেকশন কমিশনের কি ক্ষমতা আছে? ভোটার লিস্ট তৈরি করা, ভোটার লিস্টের রেকটিফিকেশন করা এবং ইন্টেন্সিভ রিভিশনের দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন, অর্থাৎ আইনগত দিক দিয়ে ইলেকশন কমিশন কোনো ভুল করছে না। এবার প্রথমে একটু কংগ্রেস নিয়ে একটা লাইন বলেছি। যখন রাহুল গান্ধী কর্ণাটকে এসআইআর রিভিশন হয়েছিল, এসআইআর হয়নি, রিভিশন হয়েছিল ইলেকশনের আগে, তখন ইলেকশন কমিশন রাহুল গান্ধীকে বলে দিয়েছিল যে কর্ণাটকের 2024টা এসির মধ্যে, মানে সিটেতে 9,17,128খানা কমপ্লেন জমা পড়েছিল, এবং প্রত্যেকটা কমপ্লেন ধরে ধরে তার রিপ্লাই দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে কিন্তু আর কোনো, যারা কমপ্লেন করেছিল তারা কোনো সময় বলেনি যে আমি অ্যান্সার পাইনি, এবং রাহুল গান্ধীও এই নিয়ে কোনো কথা বলেনি। আজকে রাহুল গান্ধী যেটা বলছে যে আমার কাছে প্রুফ আছে, তো প্রুফটা শো করুন। আজকেও তো ইলেকশন কমিশন জবাব দিয়েছে। সুতরাং যদি ন্যারেটিভটা ফেক, শ্রমিকদা যেটা বলছে সেটা যারা বলছে তারা অ্যান্সার দিতে পারছে না যখন ইলেকশন কমিশন তাদের সামন করছে। না, আমি বলছি যে এসআইআর তো আটকাতে পারছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। তাহলে কেন বলা হচ্ছে হতে দেব? ভয়টা কোথায়? ভয়টা আসছি যে আমার ডেটা, এইখানকার ডেটা বাদ দিলাম, সেন্সাস ইকোনমিক ইনফরমেশন সেন্টার একটা হংকং বেস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা বলছেন এই এত না, মানে তথ্যটা আমি পড়েও, আমি ম্যাগাজিনের নাম নিচ্ছি না, একটা নাম করা ইন্ডিয়ান ম্যাগাজিন, দেশে বিখ্যাত, সেই ম্যাগাজিনে এই ডেটা বেরিয়েছে যে মোট 3,24,00,000 মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েস্ট বেঙ্গলে আছে। 3,24,00,000। আমরা তো এই 24 লাখ 25 লাখ, দিদি কখনো বলছে 20 লাখ। আচ্ছা, সম্রাটদা বলার সময় বলবেন আপনারা তো একটা কর্মসাথী অ্যাপ করেছেন, সেখানে তো সব ডেটা থাকা উচিত, তারা নেই কেন? মানে ভাগতাটা কত, ফেক ন্যারেটিভটা কত? শুরু করলো ডগবাবু দিয়ে, কেন 2024-এর আগে নেয়? আরেকটা ফেক হচ্ছে কর্মব্যক্তির সাথী নাকি একটা করেছিল, মাইগ্রেন্ট ওয়ার্কারদের হবে, এবং কোভিডের পর বলেছিল তোমরা সবাই চলে আসো, তোমাদের তথ্য আমরা দেব। তোমাদের তথ্য কেন দেয়নি? কেন নেই এখন? কেন এখন পুলিশকে আলাদাভাবে খুঁজতে হচ্ছে? কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এসআইআর হলে আপনি বলছি তৃণমূল কংগ্রেসের ভয়টা কোথায়? এমন তো কোথায় নেই যে এসআইআর এর আগে 2006 সালে কে.জে. রাও বলে একজন রোল অবজারভার ওয়েস্ট বেঙ্গলে বসানো হয়েছিল, এবং সে প্রত্যেকটা জায়গায় ছিল, অনেক টিভি শোয়েও এসেছে। তখনকার সময় 9 লাখ ভোটারের ডিলিট করে দেওয়া হয়েছে, 9 লাখ ভোটার 2006, এবং তখন তৃণমূল কংগ্রেস বললো আর কোনো চিন্তা নেই। 2006-এর ঠিক ইলেকশনের আগে হয়েছিল। আজকে এরা বিরোধিতা করছে, তো 2006-এর ইলেকশনের আগে হয়েছিল, তখন এই তৃণমূল কংগ্রেসের নেতারা অন স্টেজ অন ডায়াস বলেছিল আর কোনো চিন্তা নেই, আমরা ক্ষমতায় চলে আসি। আচ্ছা, সিপিএম আর কংগ্রেসের ভয় আছে? না, আমি বলছি, আমি শেষ করছি কেন ভয়? এসআইআর হলেই যে তোমার বিরোধী দল চলে আসবে এরকম তো নেই, এর আগে গেছে। কিন্তু বিষয় হচ্ছে 2009-এ এন গোপালাস্বামী যখন এখানে কলকাতায় এলেন, এই ফেক ন্যারেটিভ নিয়ে, এই বড় ভোটার লিস্ট, ভুয়ো ভোটার নিয়ে লিস্ট নিয়ে রাজভবনে দেখা করতে চলে গেছিলেন তখনকার দিনের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, আজকেও সুপ্রিমো মমতা ব্যানার্জি। তো তখন সেই 2009-এর পর 2011-এ আসার পর বাবা তোমরা এই ভোটারগুলো কোথায় পাঠিয়ে দিলে? তা নিয়ে কোনো কথা নেই। অ্যাকচুয়ালি যে ভোটার লিস্ট তৈরি করা হয়েছে, আমরা বারবার বলছি ভারতীয় মুসলিম আর হিন্দুদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা বাংলাদেশি মুসলিম
যারা অন্যায়ভাবে এখানে অনুপ্রবেশ করেছে তাদের অসুবিধা আছে। আমরা যেদিন দুদিন এবার শুনুন, দাঁড়া, লাস্ট কথা প্লিজ, সম্রাট আনসার দিয়ে দিচ্ছি। আমি ধরে নিলাম যে বিএসএফ দোষ করেছে, উনিময় বিএসএফ দোষ করেছে। আজকে আমরা যে লোকালে দাঁড়িয়ে আছি সেখানে চুরি যাতে ঘরে না হয় তার দেখার দায়িত্ব কার? পুলিশের। না, আমি লাস্টে একটা লাইন শেষ করছি। আচ্ছা, সম্রাট তার কাছে আমার প্রশ্ন, আমি আশরাফুল তার কাছে আসতে হবে, প্রত্যেকের কাছে আসতে হবে। অন্যায় করেছে, বিএসএফ লোক ঢুকিয়েছে, বিজেপির মুখপাত্র পরিষ্কারভাবে স্বীকার করলেন, ধরে নিয়ে বিএসএফ অন্যায় করেছে। তারপরে অমিত শাহের বিএসএফ, অমিত শাহের বিএসএফ লোক ঢুকিয়েছে, অনুপ্রবেশ করিয়েছে, বিজেপির মুখপাত্র স্বীকার করলেন। আপনি যা বলেছেন অন ক্যামেরা বলেছে, অমিত শাহ এই প্রথম কোন বিজেপির শুনেনি অমিত শাহের বিএসএফ অনুপ্রবেশ ঘটিয়েছে, অমিত শাহের বিএসএফ অনুপ্রবেশ ঘটিয়েছে। 2004 থেকে 2014 এনডিএ ইউপিএ ছিল, তখন অনুপ্রবেশ হয়েছে। আমার সিম্পল একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন না। আমি একটু এই প্রশ্নটার উত্তর আমি প্রথমেই করেছিলাম। আমার বলার মনিকাঞ্চন, আমার বলার উত্তর মনিমাই প্লিজ, আমার একটা লাইন বলা শেষ হলো না। যে পুলিশ থাকে চোর ধরার জন্য, বাড়িতে যদি চোর ঢুকে যায় আমরা কি বলি পুলিশ ভুল করেছে, চোরকে এবার ঘরে ঢুকিয়ে দাও, চোরকে চুরি করতে দাও। কতদিন চলবে এরকম ভাবে? আমি বুঝলাম কিসের এত ভয়। মনিকাঞ্চন, আপনি প্রশ্ন তুলছেন, আমারও এই প্রশ্ন, আশরাফুল আসবেন, আমি সম্রাটদা আসবো। আমার এটাই প্রশ্ন ছিল সম্রাটদার কাছেও, কোনো একজন ব্যক্তি বাংলাদেশি পরিচয় ধরা পড়লে তার নাম বাদ যাওয়া উচিত কি উচিত নয়? সম্রাটদা এক কথায় উত্তর দিতে পারবেন? কোনো একজন, আমি বলবো তো একদম সম্রাটদা থেকে এক লাইনের উত্তর দেবো, এক লাইন। একজন ব্যক্তি বাংলাদেশি পরিচয়ে ধরা পড়লে বিজেপি কি বলবে সেটা তোমাকে বলে এক লাইনে এটা উত্তর যাওয়া উচিত কি উচিত না? দাঁড়ান বলতে দিন। বাংলাদেশি মুসলিম, এই কথাটাই আসতে চাইছিলাম, এই কথাটাই আসার জন্যই বিজেপি প্রসঙ্গটা টেনেছিলাম। বাংলাদেশি মুসলিম ধরা পড়লে আচ্ছা এই কথাটা ওনারা বলছেন, কিন্তু বাংলাদেশি হিন্দু হলে শরণার্থী তাকে দিল্লির পুনম যে মনিকাঞ্চনদার কাছে এই কথাটা শুনবো বলে আমি এক লাইনে উত্তর দিয়েছি। বলতে দেন এবারে একটু আমার বলার বার। ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে দৌড়ায়। এতক্ষণ আমরা কানাই বলায় ঝগড়া দেখছি, আদতে এটা ফেক। 2005 সালে মমতা ব্যানার্জি এনআরসি চেয়ে রাজ্যসভায় তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন এবং তখন তিনি বিজেপির সঙ্গেও ছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকের দিন অবধি বিজেপি বেশ কয়েক বছর ধরে পার্লামেন্টে বসে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছে তার প্রত্যেকটাই যে ভারতবর্ষের জনগণের বিরুদ্ধে গিয়েছে। সেই নোট বাতিল থেকে শুরু করে আজকে এই এসআইআর, যে কথাগুলো বলেছে ভালো হবে, সেই কাশ্মীরের 370 কোনো জায়গাতেই আজকে বিজেপি তার কথা রাখতে পারেনি, উল্টে জনগণের ক্ষতি হয়েছে। এসআইআরও আজকে ক্ষতি হচ্ছে। এসআইআর ভয় কি? ভয় এসআইআর কোনো, আমি বলতে চাইছি এসআইআরটা প্রতি বছর স্পেশাল রিভিশনারি হয়, এসআইআর হয়। আমি নিজে একজন বিএলও অফিসারের কাজ করেছি, শুনুন, আমি নিজে একজন বিএলও অফিসারের কাজ করেছি মোর দ্যান 15 ইয়ার্স, একদম, আর 15 বছরের বেশি ধরে। এখন এই 2025 সালে হয়তো অল্টারনেট করে দেওয়া হয়েছে রিসেন্ট, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে এই 15 বছরে গ্রাম অঞ্চলের বহু মানুষ আছে তাদের ভূমিহীন এখনো পর্যন্ত, বহু মানুষ আছে তাদের কোনো এডুকেশনাল সার্টিফিকেট নেই, বহু মানুষ আছে তাদের বাবা মা মৃত। এই রকম বহু সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদের মামা কাকা জ্যাঠা দিয়ে তাদের ভোটার করতে হচ্ছে। যে ডকুমেন্টসগুলোর কথা আজকে বিহারে বলেছে, সেই ডকুমেন্টসগুলো কি নির্বাচন কমিশন বলেন, ভারত সরকার কি সাধারণ জনগণের, ভারতবর্ষের 100% জনগণের কি প্রোভাইড করেছে? সুপ্রিম কোর্টের একটা কথা বলেছে, বেশি কিছু বাদ দিলে পরে আমরা হস্তক্ষেপ করব। আমার কথা হচ্ছে একজনও যদি ভারতের নাগরিককে বাদ যায় তার নাগরিকত্ব থেকে বা এই ভোটারের অধিকারের থেকে, তাহলে তার দায়বদ্ধ কে নেবে? একদম। বেশি আমাকে বলতে দিতে হবে, বাংলাদেশি পরিচয় হিসেবে আমার এই বাংলায় তার কার্ড বানিয়ে নিয়েছেন, তার নাম বাদ যাবে কি যাবে না? সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো বাংলাদেশি বলেন, নেপালি বলেন, ভুটানি বলেন, বাইরের বলেন, যদি কোনো মানুষ দীর্ঘদিন ধরে তার যা অ্যাক্ট আছে সেইভাবে যদি ভারতবর্ষে আসে, তাহলে নিশ্চিতভাবে তারা শরণার্থীতে তারা জায়গা পাবে। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির কর্মী রাজকুমার বারুই বিজেপি এত কথা বলছে, জাল ভোটারের কাজ করছে, আধার কার্ড তৈরি করার কাজ করছে ওই আপনার বনগাঁতে বসে। বিজেপি হচ্ছে দুর্নীতির আতুরঘর। আর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আজকে মানুষকে কি অভয় দেবে? প্রত্যেকটা ক্ষেত্রে এক হাতে লাড্ডু,
যেমন বিজেপির প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন 2 হাতে লাড্ডু, ভারতবর্ষের পশ্চিমবাংলার জনগণকে আজকে পথে বসছে, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র। সেখানে মমতা ব্যানার্জি তার সুপ্রিম পাওয়ার কোথায় অ্যাপ্লাই করেছে? মানুষের সঙ্গে ধোঁকা দিয়ে এই সমস্ত পরিযায়ী শ্রমিককে বিজেপি একেবারে আক্রমণের শিকার করে দিয়ে আতঙ্ক তৈরি করে ভোটে জেতার চেষ্টা করছে। দ্বিতীয় কোনো এজেন্ডা নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, কিচ্ছু নেই। স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রে আজকে ডুবে যাচ্ছে আমাদের রাজ্য, শুধু আতঙ্ক তৈরি করে মানুষ ভোটে জেতায়। বুঝলাম, আতঙ্ক আর এসআইআর নিয়ে সামগ্রিক পরিস্থিতিতে আশরাফুল্লাহ এটা বলছেন যে ভয়ে ভয়ে লড়াই হচ্ছে। আসবো ঠিক এই জায়গায়, কারণ রাহুল গান্ধী যেটা বলছেন বিজেপির হয়ে নাকি ভোট চুরি করছে নির্বাচন কমিশন, আজকে চিঠিও দিয়েছেন, যৌথ চিঠি দিয়েছেন কংগ্রেস, ডিএমকে, এসপি, তৃণমূল। কিন্তু এক্ষেত্রে ইলেকশন কমিশন আবার রাহুল গান্ধীকে রিপ্লাই দিয়েছেন লিপিকাদি যে যা বলছেন কতগুলো মিথ্যে, যা চিঠি পাঠিয়েছেন কোনো রিপ্লাই নেই, যা তার কথোপকথন রয়েছে চিঠি পাঠিয়ে তার কোনো উত্তর দেননি। এইগুলো কেন শুনতে হচ্ছে এখন? এখন দেখো, প্রত্যেকটা সংস্থাই হয়ে গেছে এখন তোতা পাখির মতন, যা শেখাচ্ছে কেন্দ্রীয় সরকার তাই করছে। আমার কতগুলো প্রশ্ন আছে। ওড়িশায় শুনেছি বাংলাদেশ এবং রোহিঙ্গা বলে চিহ্নিত বেশ কিছু তালিকায় হিন্দু, বাঙালি হিন্দু নিম্নবর্ণের মানুষের, আমি নামগুলো বলছি, কালিদাসী বিশ্বাস, অশোক রায়, মায়ারানী দাস, সুরা বালা, এদের নামগুলো রয়েছে। আমাদের এখানে তো বিজেপি মুখপাত্র আছেন, বলতে পারবেন যে এরা কি করে বিতাড়িত হলো? এদেরকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে তাড়িয়ে দেওয়া হলো কেন? এদেরকে কেন এই লিস্টে তাদের নাম কেন গেল? আচ্ছা, বলা হচ্ছে যে বাংলায় নাকি 1,25,00,000 রোহিঙ্গা ঢুকে গেছে, বিজেপি নেতারা বলছে, আর রাষ্ট্রপুঞ্জের হিসাব বলছে রোহিঙ্গা আছেই 14 লক্ষ। সেখানে 1,25,00,000 রোহিঙ্গা কি করে ঢুকে গেল আমরা জানি না। আরেকটা প্রশ্ন, দিল্লির বসন্তকুঞ্জে আমি নিয়ে এসছি, দিল্লির বসন্তকুঞ্জে জয় হিন্দ কলোনিতে, সেখানেও সঠিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও হিন্দু মানে বাংলায় কথা বলা বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে। তো এগুলো চলছে। একটা প্রশ্ন আমার মণিকাঞ্চন বাবুর কাছে আছে যে পেহেলগাঁওতে মারা যাওয়া বিতান অধিকারী আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, মানে যে কজন চলে গেছেন তারা সবাই আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। সেই বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে কি করে নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো? এটা কি আছে? এরকমভাবে নাগরিকত্ব দেওয়া যায়? আমরা শুনেছিলাম তার বিতান অধিকারীর দাদা নাকি বলেছিলেন যে ও বাংলাদেশি, ওর বাংলাদেশে নাগরিকত্ব আছে। সেখানে নাগরিকত্বটা দেওয়া হলো কিভাবে? এটা কি সংবিধানে আছে কোথাও? এই অপশন আছে? আর কি বিজেপিকে বলেছিল বলে কি দেওয়া হলো যে আমি বিজেপিকে পছন্দ করি, এসে যদি ওখান থেকে ফিরে এসে যদি বলতো তৃণমূলকে পছন্দ করি কি কংগ্রেসকে, সিপিএমকে, তাহলে দেওয়া হতো না? এটা কি বিজেপি বলেছিল বলে? মণিকাঞ্চন বাবু দয়া করে একটু উত্তরটা দেবেন। দেখুন, বিষয় হচ্ছে আজকে বাংলা থেকে বাঙালিদের এই সারা ভারতবর্ষ থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়ার একটা রাজনীতি চলছে। এই বাংলা থেকে তো মরিচঝাপিতে গুলি করে মেরেছিল আপনাদের এই কংগ্রেসের এখন যারা পার্টনার, সেই নিয়ে কি কংগ্রেস কোনো কথা বলেছে? তো বলেনি। সুতরাং আর একটা জিনিস বলছি যে সিএতে পরিষ্কারভাবে বলা আছে যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানের সংখ্যালঘু মানে হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা ধর্মের কারণে বিতাড়িত হয়ে ভারতবর্ষে আসবে তাদের নাগরিকত্ব দেবে, সেটাই সিএ। শুধুমাত্র বিতান অধিকারীর স্ত্রী নয়, বিতান অধিকারীর বিধবা স্ত্রী নয়, আরও অনেককে সিএর মাধ্যমে আমরা করেছি। আপনার কাছে লিপিকাদি যদি ধর্মের কারণে নির্যাতিত হয়ে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কেউ নিয়ে আসে, আপনি আমাদের কাছে নিয়ে আসবেন, আমি দেখবো না যে লিপিকাদি এনেছে, করা যায়। আইনের বিরুদ্ধে লিপিকাদি প্লিজ শুনুন, আপনার যদি মনে হয় যে অন্যায় শুধু কম্পিউটার শিক্ষার জন্য ভারতবর্ষে এসেছিল নিশীথ প্রামাণিক, প্রথমে তৃণমূল, এখন বিজেপি ধর্মীয় সুশ্রী দাঙ্গায় মদত দেন সে রাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, বুঝলাম আশরাফুল্লাহ যা বলছেন। আসছি ভারতবর্ষে স্বাধীনতার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারাই বিশ্বাসঘাতক। ভারতবর্ষে স্বাধীনতার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারাই বিশ্বাসঘাতক। এই দেশের বিশ্বাসঘাতক, এই দেশের বিশ্বাসঘাতক। বিশ্বাস
বুঝলাম 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 বেশ 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 বুঝলাম 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 আমি এই জায়গায় একটাই বক্তব্য আশরাফুলদা শান্ত শান্ত প্লিজ সবাই শান্ত বুঝলাম বুঝলাম আমার একটাই প্রশ্ন এই জায়গায় আছে একটাই প্রশ্ন আছে বিশ্বাসঘাতকতা সিপিএম এবং কংগ্রেসের জোট হওয়া সেই জায়গায় কি বিশ্বাসঘাতকতা আছে নিচু স্তরের কর্মীদেরকে কেউ কিছু বলেন কিনা আমি জানি না অনেকেই প্রশ্ন করেন বিশ্বাসঘাতকতা নিয়ে যাই হোক আমার এই প্রসঙ্গে সব আসবো আশরাফুল আপনি অনেকক্ষণ আমি সঙ্গে জোট বলেছেন শুনে নি আচ্ছা এসআইআর নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের প্লিজ প্লিজ সম্রাটরা কিছু বলবেন বলছেন বেশ 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 সম্রাটদা আমার একটা স্পিচ শোনানোর রয়েছে আমি আরেকটু উত্তেজনা এই জায়গাতে ক্রিয়েট হবে কিনা জানি না আব্দুর রহিম বকশী মালদার বিধায়ক প্লিজ আব্দুর রহিম বকশী মালদার বিধায়ক তিনি বলছেন কার কার নাম বাদ যাওয়া উচিত তাহলে পরে আমি একটুখানি সেই বক্তব্যটাও শোনাই আপনাদেরকে আমি সম্রাটদার কাছে আসবো ডেফিনেটলি শুনুন আপনারা শুধু জেনে রাখেন দিদি বলেছেন আমরা মালদা জেলাও আপনাদেরকে বলে রাখছি যারা ভোটার আছে যারা পরিবারের মানুষ ভোটার আছে ভোটারের একটা ভোটার মালদা জেলা যদি নাম কাটতে হয় তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হয় যদি একটা নাম কাটতে হয় তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে একটা নিশ্চিত প্রমাণিকের নাম কাটতে হবে আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে বিরোধী দলের নাম কাটতে হবে তিনি বাংলাদেশি কিন্তু তিনি স্বীকার করেছেন আমরা বাংলাদেশ থেকে এসছে আমরা বলি তিনি বলেছেন বারবার করে মাইকে বলেছেন মুখ দিয়ে তাদের নাম যদি কাটা হয় তাদের নাম কাটতে দিব একটাও নাম আমরা কাটতে দিব না অর্থাৎ নাম যদি বাদ যায় কার কার যাওয়া উচিত শুভেন্দু অধিকারী প্রথম শিশির অধিকারী দ্বিতীয় নিশীথ প্রামাণিক তৃতীয় মালদার প্রস্তুতি সভা থেকে এই বক্তব্য রাখছিলেন আব্দুর রহিম বকশী খার প্রসঙ্গটাকে উত্থাপন করে আমি সম্রাটদার কাছে আসবো সৌমিত্র খায়ের এই বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট না আমি আসছি সৌমিত্র খায়ের বক্তব্যটা একটু শুনিয়ে দিই আপনাদেরকে শুনুন দিদিমণির আমলে লাভলি যে কেউ গোটা বিশ্বের যে কেউ আধার কার্ড ভোটার কার্ড বানাতে পারে আজকে কিছুদিন আগে দেখেছিলেন লাভলি বলে একটা পঞ্চায়েত প্রধান ছিল মহিলা আবার এখন দেখছেন একজন আর্টিস্ট আবার দেখবেন যে বাংলাদেশের কোন নেতা সে হচ্ছে পশ্চিমবাংলার বড় নেতা এটাই তো বাংলা এই বাংলায় চেটে পুটে খাও আর দিন রাত ঘুমাও আর ক্যাপ্টেন মাল আছে খেয়ে নাও ব্যাস আমি শুধু মনে করি ভারতবর্ষের আইন কোনো মতেই পশ্চিমবাংলার সরকার মানতে চাইছে না এর ফলে পশ্চিমবাংলার যারা যুবক যুবতী আছে যেমন ধরুন আপনারা যারা ধরুন এডুকেটেড ছেলে মেয়ে যারা ধরুন আজকের বয়স 20 বছর তারা কেউ পশ্চিমবাংলার কলেজে ভর্তি হচ্ছে না তারা সব হয় দিল্লি নাহলে গুজরাট নাহলে ব্যাঙ্গালোর না হলে চেন্নাই কোথাও চলে যাচ্ছে আর দিদিমণি বলেছেন কোনো চিন্তা নেই সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম নিয়ে পশ্চিমবাংলা সরকার চলবে পশ্চিমবাংলা আগামী দিনে পুরোপুরি পূর্ব বাংলায় পরিণত হবে এটা নিশ্চিত করে লেখা রাখুন চালাও লাভলি চেটে পুটে ক্যাপ্টেন পুরনো প্রবাদ আছে গরু হারালে বোধহয় বউকেও মা বলে ডাকে আর বউ হারালে এসব কথা বলে আমি এই প্রসঙ্গে যাব না আমি শুধু বলি যে কথাগুলো বলছিলেন যে আমি এতক্ষণ যে আলোচনা হয়েছিল যে সিএ তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে বিজেপির মুখপাত্র প্রমাণ কেন বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস এই কারণে বিরোধিতা করেছে সিএ বিজেপি কুক্ষিগত করে রাখতো তারা ঠিক করেই তো কারা নাগরিক হবে না মণিমাতা কিন্তু প্রমাণ করে দিয়েছে বিতান অধিকারী স্ত্রী কোনো ধর্মীয় উৎপীড়নের কারণে প্রমাণ না দেওয়া সত্ত্বেও সে নাগরিকত্ব পেয়েছে নাগরিকত্ব নিয়ে আমার আপত্তি নেই এটা বিজেপির কুক্ষিগত শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন সাংবিধানিক সংস্থা ছিল 2014 আগে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা ছিল এখন বিজেপি সাংগঠনিক 2:1 যবে থেকে বিজেপি করে দিয়েছে ভোটার লিস্টে ডিভিশন সঠিক ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে তার উত্তর হলো কালীগঞ্জে 6000 ভোটারের নাম বাদ গেছে বিজেপি 3% ভোট কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে 50,000-এর বেশি ভোটে জিতেছি একটা শেষ কথা বলি মহারাষ্ট্র
41 লক্ষ ভোটার বাড়ল বিধানসভা নির্বাচনের আগে। নির্বাচন কমিশনের ভোটার লিস্ট, বিহারে 60 লক্ষ ভোটারের নাম বাদ গেল। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মেনে নেবে এটা সঠিক পদ্ধতি? এর বিরুদ্ধে প্রতিবাদ থাকবে না? এসআইআরকে কথা বলতে গিয়ে মণিকাঞ্চন বাবু নির্বাচন কমিশনের মুখপাত্র হয়েছে। আর যেটা লাস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে বাংলায়। একটু দেখাবেন ক্যামেরাটা। উত্তরপ্রদেশ ধরা পড়েছে যারা ভোটার লিস্ট তৈরি করছিল। আবার উত্তরপ্রদেশ ধরা পড়েছে যারা তারা ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করছিল। কারা কারা? গুজরাট, দেখাচ্ছি গুজরাট ধরা পড়েছে যারা গুজরাটের বাসিন্দা। দেখুন আবার গুজরাটের পুলিশ ধরেছে। এবার বলি, সাহিল সেহগাল, পুনাম কম্পিউটার সেন্টার, দিল্লি, খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে সেখানে দেখা গেছে বুড়ি জাল পাসপোর্ট, ভোটার লিস্ট, বার্থ সার্টিফিকেট। দিল্লি তুর্করাম থানা ধরেছে আশিসকে, কয়েকশো জাল আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট। মে মাসে সাকসেনা দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট করছে কোথায়? ওকে, চলুন একদম ছোট্ট করে মণিকাঞ্চন দা রিপ্লাই, ছোট্ট করে মণিকাঞ্চন। যেটা বলেছে দেখুন, এর আগে একটা লজ্জা, মমতা ব্যানার্জি তৃণমূলের সুপ্রিমো হতে পারে, আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সে আমারও মুখ্যমন্ত্রী। সে একটা, এই যে যেমন আজকে সম্রাটতে দেখালেন, এর মধ্যে হয়তো 90% ফেক হবে। কারণ আমি বলছি, মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ অফিসার, দিল্লির পুলিশ অফিসার ওপেন ফোরামে একদম সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে তিনি কত ফলস বলছেন। এর থেকে আর লজ্জার কী হতে পারে? একজন মুখ্যমন্ত্রী, সাধারণ কর্মী সম্রাটদা বলতেই পারে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদে বসে যে অবজেকশন দিয়েছিলেন, যে কমপ্লেন করেছিলেন, তার করছে পুলিশ অফিসার ওপেন। মহিলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে, আর দিল্লি পুলিশ বিচার করছে। মনিবা প্লিজ, সম্রাটদা প্লিজ, আপনার সময় বলে, সম্রাটদা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা হচ্ছে। এই যে মহিলা বলছে, মহিলাকে জিজ্ঞেস করছে, মহিলাকে দিল্লি পুলিশ বলবে আপনি দোষ করেছেন। প্লিজ মহিলাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় থাকো, মহিলা এদিক ওদিক তাকাচ্ছে। একদম নরেন্দ্র মোদীর চাহিদা হয়ে গেছে। কোনোদিন হয় চাহিদা কি? কোনোদিন হয় এটা? মেধামুক্ত ভক্ত বলেনি, শ্রীরামন বলেনি, এখানে বলেছে। আচ্ছা চলো, আমি লাস্ট লাইন মনিময় শেষ করছি। বাঙালি প্রেম দেখাতে গিয়ে সারা ভারতবর্ষের বাঙালিদের বিপদের মুখে ফেলেছে। আচ্ছা চলুন, এই বাঙালি প্রেম আপনারাই একটু ডিসাইড করুন, কারণ ঠিক এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা সুখবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলো হচ্ছে ক্লাবগুলিকে এবার যে টাকার অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে সেটা 1,10,000। আমি এই পার্সপেক্টিভে আসবে একটু মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান প্রসঙ্গে তার বক্তব্যটা শুনিয়ে রাখি। আমি এই প্রসঙ্গে একটু আলোচনায় আসবো সংক্ষিপ্ত সময়। শুনুন। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। এটা ভালো না খারাপ দিক সেটা আপনারা ডিসাইড করবেন। তবে যারা প্যানেলিস্টরা রয়েছেন, আমি খুব স্বাভাবিকভাবে আমি আশরাফুল দাকে দিয়ে শুরু করবো, কারণ প্রত্যেকের কাছে সংক্ষিপ্ত সময় পাবো। যাবো আশরাফুল দা, উত্তরোত্তর এই অনুদান বৃদ্ধি রাজ্যের অর্থকোষে কি বাড়তি চাপ নয়? খুব সংক্ষেপেই বলবো। 18 সালে পুজো অনুদান দিয়েছিলেন 10,000 টাকা, আর 25 সালে এসে দিচ্ছেন 1,10,000 টাকা। একই সময় রাজ্যদের ডিএ দিতে না পারার জন্য সুপ্রিম কোর্টে থাপ্পড় খাচ্ছেন, ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে, স্কুল ভবন ভেঙে পড়ছে। পার্শ্ব শিক্ষকরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত 20 বছর চাকরি করার পরেও 10,000 টাকা বেতন পায়। এ লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা, এ লজ্জা রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা। তারপরেও তাদের ভাতা দেওয়ার জন্য পয়সা এই মুখ্যমন্ত্রীর থাকে না। অস্থানে এখানে সংক্ষিপ্ত সময় লিপিকা দিতে খুবই দুঃখজনক ঘটনা। পশ্চিমবঙ্গে
শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব সব দিক থেকে দুর্হাল অবস্থা, ভেঙে পড়েছে সমস্ত কিছু। সেখানে ডিএ দিতে পারছে না, শিক্ষকদের চাকরি নিয়ে এই অবস্থা, বেতন নিয়ে সমস্যা, মানুষের মধ্যে যারা সরকারি চাকরি করে অনেকে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ফেটে পড়ছে। সেখানে কোনো ব্যবসা এদেশে এ রাজ্যে আসছে না। সেখানে এই পরিস্থিতিটা সত্যি মেনে নেওয়া যায় না পুজোর জন্য। এমন অনেক পুজো আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা খরচা হয়। মাথায় সাদা কাপড় দিয়ে এরকম করে ছবি ছিল আগে মমতা ব্যানার্জি, এখন দেখা যায় না। হিন্দু প্রেম দেখাতে হবে। লিপিকা দি প্লিজ আমার টার্ন, এগুলো ওনার প্রচার ছাড়া প্লিজ প্লিজ আমার প্রচার করছেন, আমার টার্ন। বিষয় হচ্ছে সেই ছবি এখন আর দেখানো যায় না, দেখাতে হবে যে কতটা হিন্দু প্রেম আছে। আমার মনে হয় না যারাদের পুজোর বাজেট 2 কোটি 3 কোটি 5 কোটি 10 কোটি টাকা, সেখানে 50 কোটি টাকা, সেখানে 1,10,000 টাকার তাদের কি ভ্যালু রাখে। কিন্তু আরেকটা লাইন বলে আমি শেষ করছি যে 2018-তে ক্লাব ছিল 28,000, 2019-এ এক ক্লাবে হয়ে গেল 40,000, 2025-এ ফোরাম ফর দুর্গোৎসব যে অর্গানাইজেশন আছে তারা বলেছিল 43,000 হবে, আর মমতা বলে দিল যে ওটা 45,000। আমার প্রশ্ন, এসআইআর হলেই সবকিছু কি পাল্টে দেবে? সরকারকে পাল্টে দিতে হবে, সব হয়ে যাবে। আমি একটু এই দুর্গাপুজো সংক্রান্ততে আসি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই 2011 সালের পর থেকে 94টা প্রকল্প করেছে, একটা প্রকল্প বন্ধ হয়নি। আমি দেখেছিলাম শেষ লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম সবুজ সাথী সাইকেল নিয়ে প্রচার করছেন, তখনই মনে হয়েছিল সবুজ সাথী সরকার মোহাম্মদ সেলিমেরও দরকার। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সময় সিপিএমের সুজন চক্রবর্তী বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার নির্বাচনী ভাঁওতা, নির্বাচনের পরে উঠে যাবে। আমি শেষ করিনি। অথচ এখন দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হয়েছে, সিপিএম দলটা উঠে গেছে। আমি বলি সিপিএম দলটা উঠে গেছে। শূন্য এত কথা বলে না, শূন্য এত কথা বলে না, শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আবার একদম সময় নেই, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা চলবে, এই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই হাল্লাবোল শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য নজর থাকা আপনাদের সিএম।